আজকের ঘটনাটা আমারই এক বান্ধবীর দিদি, এই দিদি কিন্তু মেল করে আমাদের পাঠিয়েছে। তো ঘটনাটা ঘটে ওনারই পরিচারিকা সিঞ্জিনির সাথে। এই সিঞ্জিনি এই মেয়েটি দিদির বাড়িতেই কিন্তু বেশ কিছুদিন পরিচারিকার কাজ করেছে। তারপর দিদির দৌলতেই এখন সে একটা খুব ভালো স্কুলে চাকরি করছে। আমার এই বান্ধবীর দিদিও এখন বর্তমানে স্কুলেই চাকরি করেন। তো এই যে পরিচারিকা সিঞ্জিনি, মেয়েটির কিন্তু বয়স খুবই কম ছিল। মেয়েটি খুব সুন্দরভাবে খুব গুছিয়ে দিদির বাড়িতে কাজ করত। কিন্তু দিদির সবসময় মনে হয়েছিল প্রথম থেকেই মেয়েটিকে দেখে যে মেয়েটি খুব ভালো মেয়ে এবং তার কথাবার্তা সবেতেই একটা শিক্ষার ছাপ ছিল। তো সেই দিদি একদিন মেয়েটির থেকে অনেক কিছু জানতে পারে যে মেয়েটি কিভাবে এই জায়গায় চলে এলো বা মানুষের বাড়িতে কাজ করে তাকে তার দিন যাপন করতে হচ্ছে। তো এটাই ছিল আজকের ঘটনা। তো কি অ্যাকচুয়ালি ঘটেছিল এই মেয়েটির জীবনে, যার জন্য তাকে এইরকম একটা পথ বেছে নিতে হয়েছিল, ঘটনাটা কিন্তু বেশ ভয়ঙ্কর। অবশ্যই ঘটনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং বেশি বেশি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা এটা শেয়ার করবেন। তো নমস্কার বন্ধুরা, গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ছোট থেকেই বিভিন্ন ধরনের ঘটনা শুনে বড় হয়ে উঠি। ঠিক সেরকমই কিন্তু কিছু ঘটনা আমি গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলে আমি শেয়ার করি বিভিন্ন ধরনের বাস্তব, আধ্যাত্মিক ঘটনা, ঐশ্বরিক ঘটনা বা কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা, যা বিভিন্নভাবে আমাদের জীবনে বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের মূল ঘটনাটা। তো এই যে সিঞ্জিনি, এই সিঞ্জিনি কিন্তু ওই দিদির বাড়িতে, মানে আমারই বান্ধবীর ওই দিদির বাড়িতে বেশ কিছু মাস হয়েছিল কাজ শুরু করে পরিচারিকার। এবার দেখুন, একজন কাজের মেয়ে যারা হয় তাদের কিন্তু দেখলে তাদের কথাবার্তা, তাদের ড্রেসিং বা তাদের সমস্ত যে একটা অ্যাটায়ার হয় সেটা দেখলে কিন্তু বোঝা যায়। কিন্তু একটা শিক্ষিত মানুষ যদি হঠাৎ করে কোথাও কাজ করতে যায়, তারও কিন্তু কথাবার্তা, চাল চলনে আপনি সেটা বুঝতে পারবেন। প্রথমত তো এই দিদির বয়স, মানে দিদি যেটা বলেছেন, এই সিঞ্জিনির বয়স খুবই কম এবং মেয়েটি দেখতেও বেশ সুন্দর এবং সে খুব গুছিয়ে কাজ করে এবং তার কথাবার্তা সমস্ত কিছুতে যেন একটা শিক্ষার ছাপ, একটা রুচির ছাপ রয়েছে। দেখলেই বোঝা যায় যে সে হয়তো কোনোভাবে এই জীবনটাকে ডিজার্ভই করে না। তো এই দিদির সঙ্গে আস্তে আস্তে না সিঞ্জিনির খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং এক ছুটির দিনে সিঞ্জিনি দিদির সাথে শেয়ার করে তার এক ভয়ঙ্কর জীবনের দুর্ঘটনা। এই সিঞ্জিনিকে দিদি অনেকবারই বলেছে যে তার মা বাবা কোথায় থাকে, বা এটাও হয়তো অনেক সময় মজার ছলে দিদি বলেছে যে তুই তো একটা বিয়ে করতে পারিস, তোরও তো একটা জীবন রয়েছে। তো প্রথমে তো সেভাবে সিঞ্জিনি কিছু জানায়নি, কিন্তু একদিন দিদিকে সে তার জীবনের প্রচুর ঘটনা শেয়ার করে। মানে যে ঘটনা শোনার পর দিদি বলছে যে তারও কিন্তু কোথাও গিয়ে পায়ের তলা থেকে মাটি সরে যায়। মানে আমরা যে সমাজে বাস করি, কত কিছু যে আমাদের অজান্তে ঘটে, সেই সমস্ত কথাগুলোই হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করতে আসি। কি হয়, এই যে সিঞ্জিনি, সে অ্যাকচুয়ালি দিল্লির মেয়ে ছিল। তো দিল্লিতে সে থাকতো তার মা বাবার সাথে, ওখানেই ওর মা বাবা আর ও বড় হয়েছে। তো ওর মা বাবা দুজনেই স্কুলে শিক্ষকতা করতেন দিল্লিতে, দুজনেই বেসরকারি স্কুলেই শিক্ষকতা করতেন। এবং সিঞ্জিনিদিরও এই প্রফেশনটার প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল। ও কিন্তু ছোটোর থেকে স্বপ্ন নিয়ে বড় হয়েছিল যে ও একদিন একটা কোনো স্কুলে টিচার হবে, এবং হলোও তাই। সে পড়াশোনায় ছোটোর থেকেই প্রচণ্ড ভালো ছিল এবং আস্তে আস্তে সিঞ্জিনিদি একটা স্কুলে টিচিং শুরু করে, টিচারই পেয়ে যায়। তো দুজনেই, ওর মা বাবা টিচার তো ছিলই। তো এই স্কুল যাওয়া আসার পথেই এই সিঞ্জিনির সাথে একজন ছেলের আলাপ হয় হঠাৎ করে। তো যে ছেলেটির সাথে ওর আলাপ হয়েছিল, ছেলেটি দিদিকে জানায় যে ওর অনেক দিন থেকেই ওকে যেতে দেখেছে, স্কুলে যাওয়া আসা করতে দেখেছে এবং ও বেশ ভালো লেগেছে, তো তাই ও আলাপ করতে আসে। তো এবার জানায় যে ছেলেটি বিহারে থাকে। আর একটা কথা যেটা বলবো, এই সিঞ্জিনি আর তার মা ছোট থেকেই না ভেজিটেরিয়ান, আর ওর বাবা হয়তো মাছ মাংস ডিম খেতেন, আর কি নন ভেজিটেরিয়ান ছিলেন। তো সিঞ্জিনির সব থেকে যেটা ভালো লেগেছিল, ওই ছেলেটি বলেছিল যে ওদের ফ্যামিলিও ভেজিটেরিয়ান।
তো এইভাবেই মেলামেশা চলতে লাগলো। এবং একদিন কি হলো, সিঞ্জিনিদি ওই ছেলেটিকে ওর বাড়িতে নিয়ে আসে এবং ছেলেটির সাথে ওর মা বাবার আলাপ করিয়ে দেয়। এবং ছেলেটির সাথে আলাপ করে কিন্তু ওর মা বাবাও ভীষণ খুশি হয়। এবং ছেলেটি যেটা জানিয়েছিল যে ওই ছেলেটির মা বাবাও বিহারে থাকে এবং এখানেই ওদের একটা বিজনেস আছে, বিজনেসের কাজেই ওরা মাঝে মাঝে এই দিল্লি বা অন্য কোনো জায়গায় যাওয়া আসা করে। তো এইরকম করতে করতে ওর মা বাবারও খুব পছন্দ হলো এবং যেটা হলো ওদের কথাবার্তাগুলো আস্তে আস্তে কিন্তু বিয়ের দিকে এগোতে শুরু হলো। তো ওর মা বাবাই ওই ছেলেটির সাথে আর একদিন ডেকে বললো ওর ফ্যামিলিকে মিট করাতে। তো আস্তে আস্তে ওদের দুই ফ্যামিলিতেই কথা হলো এবং ওরা বললো যে মানে ছেলেটির ফ্যামিলি যেটা জানিয়েছিল যে খুবই ভালো লেগেছে ওদের সিঞ্জিনিকে। তো ওরা চেয়েছিল যে সিঞ্জিনিদি আপাতত বিহার মানে বিয়েটা করে কিছুদিনের জন্য ওকে বিহার যেতে হবে, চাকরিটা ছেড়ে দিতে বলেছিল এবং তারপরে ওরা একদম পার্মানেন্টলি আবার দিল্লিতে এসে ছেলেটি আর মেয়েটি সেটেল করবে, বিহারে কিছু রিচুয়ালস করবে, করে ওরা আবার চলে আসবে। আর বিহারে ওদের যে বিয়েটা হয়েছিল ওরা একটা রেজিস্ট্রি ম্যানেজ করিয়ে ওরা বলেছিল যে দিদিকে বিহারে নিয়ে যাবে এবং ওদের ওখানে ওদের যেহেতু একটা গুরুর ওরা দীক্ষিত, তো সেই পদ্ধতিতে ওদের পরে আর একটা হয়তো অনুষ্ঠান করে বিয়ে হবে এবং ওরা এই মুহূর্তে খুব জাঁকজমক করে বিয়ে করতে চাইছিল না। তো ওরা বলেছিল যে এবং ছেলেটি এবং বলেছিল যে কি হবে এত বেশি এইভাবে বিয়ে ঠিয়ে করে, বরং আমরা সেটাকে কাউকে দিয়ে দেবো বা কিছু, এরকম নানান ধরনের ভালো ভালো কথা বলাতে দিদিদেরও খুব ভালো লেগেছিল এবং এইভাবেই ওদের বিয়েটা কিন্তু হয়ে গিয়েছিল খুব ভালোভাবে। কিন্তু বিয়ের পর যখন দিদি বিহার আসে তারপর কিন্তু ওই সিঞ্জিনির জীবনে শুরু হয় এক কঠিন লড়াই। প্রথমেই যেটা একটা বিরাট বড় ধাক্কা ছিল ওই সিঞ্জিনির কাছে, ওকে যেটা বলেছিল ছেলেটা যে আমরা ভেজিটেরিয়ান, আমার ফ্যামিলি ভেজিটেরিয়ান, আদপেও কিন্তু সেরকম কিছু ছিল না। বিয়ের পরের দুদিন যেতে না যেতেই দিদি যেটা বুঝতে পারলো আদতেও ওদের ফ্যামিলি কিন্তু ভেজিটেরিয়ান নয়, ওরা নন ভেজিটেরিয়ান ছিল। ওদের বাড়িতে আর একটা যেটা জিনিস ওরা লক্ষ্য করেছিল যে দিদিকে ওই ভদ্রমহিলা বলেছিলেন, দেখো আমরা তো গুরুর দীক্ষিত, আমাদের বাড়িতে কিন্তু শুধু গুরুকেই আমরা মানে পুজো করি ভগবানের মতন, আমাদের এখানে কোনো মূর্তি পূজা কোনো ঠাকুর পূজায় কিন্তু আমরা বিশ্বাসী নই। আর এই দিদি কিন্তু ছোটোর থেকে খুব দুর্গা মায়ের ভক্ত ছিল। দিদি একটা ছোট দুর্গা মায়ের ছবি সাথে করে নিয়ে এসেছিল, কিন্তু ওরা যেটা জানালো যে দেখো তুমি তোমার যা মনে হয় তুমি আমাদের এই গুরুকেই বলো। এবং সেই গুরুদেবের ছবির সামনে ওরা দিদিকে একদিন নিয়ে এলো একটা ঘর যেটা একটু ছোট এবং সেই ঘরটা না একটু বাড়ির ভেতরের দিকে এবং সেই ঘরটা খুব যে সবাই যায় তা নয়। তো সেই ঘরেই নাকি ওদের ওই গুরু থাকেন। তো দিদির শাশুড়ি মা যিনি, তিনি একদিন দিদিকে বললেন, দেখো এই সমস্ত পুজো আচ্ছা এখানে এই সমস্ত হবে না, তোমাকে যেটা করতে হবে তোমাকে গুরুর পুজোতেই মন দিতে হবে, তোমাকেও আমরা দীক্ষা দিয়ে দেব, তোমাকেও আমাদের মতন ওনারই সেবা করতে হবে। তো দিদি সেটা শুনে তো খুব অদ্ভুত লাগলো। এবং আরও একটা কথা যেটা বলেছিল, যেটা খুবই অদ্ভুত কথা, যে ওরা বলেছিল যে দেখো আমাদের গুরু কিন্তু ওই শুধুমাত্র আমিষাশী মানে নিরামিষাশী নয়, আমাদের গুরুকে আমরা মাছ মাংস সবই দিতে পারি। এবং খুব অদ্ভুত ঘটনা, ওরা প্রতিদিন দুপুরবেলা মাছ মাংস দিয়ে গুরুদেবের ভোগ দিত এবং সেই মাছ মাংস দেওয়া ভোগ ওরা নিজেরাও খেত। এবার দিদি তো কোনো দিন ছোটোর থেকে এই সমস্ত খায়নি, ওরা সবসময় মানে ওরা যেটা মানে সিঞ্জিনি আর কি, সিঞ্জিনি তো কোনো দিন খায়নি। এবার দিদি যেটা জানিয়েছে যে ওরা ওকে যে জোর করে মেরে ধরে খাওয়ানোর চেষ্টা করেছে প্রথম দিকে, সেটা কিন্তু নয়। ওরা বলেছিল যে ঠিক আছে তুমি যদি খেতে না চাও তাহলে খেও না, কিন্তু একটু হলেও তোমাকে মুখে দিতে হবে, তো তুমি সেটা শুধু ভাতটাই না হয় খাও, এরম করে দিদিকে দিচ্ছিল। এবার দিদির জন্য সেটাও একটু অসুবিধাকর হয়ে উঠেছিল। এবং দিদি যেটা দেখলো আস্তে আস্তে যে ছেলেটি যার সাথে ওর বিয়েটা হলো সেই ছেলেটিও আর কি দিদিকে যতটা ভালোবাসতো বিয়ের পর, ওই ছেলেটি যেন কোথাও গিয়ে উদাসীন, দিদির সাথে সেভাবে দেখা হয় না, ছেলেটি দিদির সাথে বিহারে থাকে না, অর্ধেক টাইমই বলে আমি আমার ব্যবসার জন্য বাইরে চলে যাব। আর প্রতি অমাবস্যায় ওরা দিদিকে বলতো যে তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, আজকে আমাদের কিছু কাজ আছে, আমরা তো গুরুর দীক্ষিত, তোমাকেও আমরা দীক্ষা দিলে তুমি সব জানতে পারবে। ওকে একটা ঘর ছিল ওদের বাড়িতে, ওকে বলতো তুমি সেই ঘরটাতে ঘুমিয়ে পড়ো, দরজা খুলে কোনোভাবেই কিন্তু বাইরে আসবে না। এবং দিদি ওই ঘরটায় শুয়ে ওর খুব ভয় লাগতো প্রতিদিন রাতে, ও শুনতে পেত
আজই মানে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। আর একটা যেটা ব্যাপার, দিদি যেটা জানিয়েছি মানে সিঞ্জিনি আর কি মনে হতো, আমি দিদি বলে ফেলছি বারবার, দিদি ঘটনাটার থেকেই যেহেতু বলছি। তো দিদি যেটা জানিয়েছে যে সিঞ্জিনি যেটা বলেছিল যে ওদের যে বাড়িটা ছিল বিহারে, ওদের বাড়িতে যে খুব আশেপাশের লোক আসতো তা না, কিন্তু মাঝে সাঝে বেশ কিছু লোক আসতো এবং তারা তার শাশুড়ির সাথে খুব মানে কি বলবো, অমাবস্যার আগে বিশেষ করে আসতো, তার শাশুড়ির সাথে একান্তে কিছু গোপনে কিছু কথাবার্তা বলতো, বা কখনো শাশুড়ি কিছু তাকে দিত, এরকম নানান কিছু চলতো। তো অনেকবার জিজ্ঞেস করেছে, ওর শাশুড়ি তখন বলেছে যে দেখো এটা সেরকম কিছু না, সবাই তো আমাদের গুরুকে মানে, আমাদের এই গুরু কিন্তু খুব সাধারণ কেউ নয়, তো অনেকের অনেক সমস্যাও কিন্তু আমরা ওনার মাধ্যমে মানে সমাধান করতে পারি, তুমিও জানতে পারবে আমাদের সঙ্গে থেকে। কিন্তু দিদি না একটা শিক্ষিত ফ্যামিলিতে বড় হয়েছে। আর একটা কথা হচ্ছে, ছেলেটি যেভাবে কথাবার্তা বলেছিল বা ওর ফ্যামিলি যেভাবে কথাবার্তা বলেছিল, এখানে কিন্তু আসার পর থেকে সবটাই যেন একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওদের মধ্যে যেন কোনো শিক্ষার ছাপই নেই। আর ছেলেটি এবার দিদির না আস্তে আস্তে জিনিসগুলো খুব বাজে লাগতে শুরু করলো। একদিন তো দিদির এক কোন ননদের মতন, সে মানে দিদির এক ননদও ছিল, সে এসে একদিন বললো যে দেখো তুমি যে এই যে গুরুদেবের ভোগ ঠিক মতো খাচ্ছ না, সেটা কিন্তু ঠিক না, তুমি আস্তে আস্তে মাছ মাংস খাওয়াটা অভ্যেস করো, অভ্যেস করলে তোমার দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তো দিদি তো কিছুতেই সেটা মেনে নিতে পারছিল না। এবার দিদি যে বাড়িতে ফোন করে জানাবে সেইটাও কিন্তু ও করতে পারতো না, ওকে ওটা সবসময় বারণ করতে, বলতে এখানে যা হচ্ছে তুমি তোমার মতন করে সবটা ম্যানেজ করো, বাড়িতে তো তোমার ফোন করে বলবার কোনো প্রয়োজন নেই, আমরা তো তোমার সব কথাই শুনছি। আর সব থেকে বড় কথা, যার জন্য বিয়ে করলো সেই ছেলেটি অর্ধেক টাইম থাকতো না। তো একদিন ওই ছেলেটি ফিরে এসছে বাড়িতে, তো ছেলেটিকে ও তখন বলে যে যে দেখো আমাদের তো বিয়ে হলো অনেক দিন হলো, এবারে আমি স্কুল জয়েন করতে চাই, আমাকে দিল্লিতে নিয়ে চলো। আর দিদিরও আর এই পরিবেশটা খুব একটা ভালো লাগছিল না। আর ওদের বাড়ির সবাই মাঝে মাঝে এক একটা অদ্ভুত অদ্ভুত কাজ করতো, কখনো বলতো আজকে গুরুর উৎসব আছে, সেই উৎসবে অদ্ভুতভাবে গান নাচ করতো, মানে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ব্যাপার হতো। আর সবসময় ওরা দিদিকে নজরে নজরে রাখতো যাতে দিদি কোনো ঠাকুর পুজো বা কোনো কিছু না করে। আর ওই যে বলেছিলাম যে দুর্গা ঠাকুরের একটা ছবি দিদির সাথে দিদি নিয়ে এসেছিলো, ওরা কিন্তু ওকে বলেই দিয়েছিল যে ওই ছবি যেন আর কোনোদিন তোমার কাছে না দেখি, মানে অলমোস্ট পারলে ওর ছবিটা কেড়েই নিয়ে নিত, কিন্তু দিদি অনেক কষ্টে রাজি করিয়েছিল। তো ওনার শাশুড়ি বলেছিল ঠিক আছে তোমার কাছে থাকবে, কিন্তু তুমি পুজো করতে পারবে না, আর খুব তাড়াতাড়ি তোমার দীক্ষা হয়ে যাবে। এই ছেলে এবার এই দীক্ষা হয়ে যাওয়ার পরে নাকি দিদিকে এবার ওর বরকে যখন ও আর কি জানায় যে দেখো এবার আমাদের তো দিল্লিতে ফেরা উচিত, আমিও আমার স্কুল জীবনটা আবার শুরু করতে চাই, তখন ওর বর বলে যে দেখো তোমার তো দীক্ষা এখনো হয়নি, দীক্ষা টিক্ষা হয়ে যাক, আমরা গিয়ে আবার দিল্লিতে শিফট করব। তো সেই আশায় সেই কথা শুনে দিদি দেখছে আরও বেশ 2-3 মাস হয়ে গেল। এবার একদিন দিদির শাশুড়ি ওকে বলেছে যে দেখো 2-3 মাস তো হয়ে গেল, এবার কিন্তু তোমাকে দীক্ষা নিতে হবে। আর ওদের নাকি দীক্ষার নিয়মে মাছ বা মাংস কিছু যেটাই থাকুক না কেন খেতেও হবে, এবং বেশ কিছু অদ্ভুত রিচুয়ালস দিদিকে বলেছিল, সেগুলো আমি আর বলছি না এখানে, যেগুলো শুনে দিদির ভালো লাগেনি, সেগুলোও করতে হবে। তো দিদি তো একটা শিক্ষিত ফ্যামিলি থেকে এসেছিলো, তো ওর না এইসব কথাগুলো খুব একটা ভালো লাগেনি। ওকে বলেছিল যে তোমাকে হয়তো 2-3 দিন উপোস করতে হবে, কি কিছু একটা লাইক কি বলবো প্রাণীর রক্ত দিয়ে কিছু একটা করতে হবে, এই ধরনের বেশ কিছু কথা হয়তো হয়েছিল। তো এই আমি ইন ডিটেলস আর বলছি না। তো এই সমস্ত জিনিসগুলো যখনই দিদি জানতে পারে দিদি খুব ভয় পেয়ে যায়, দিদি বলছে আমি এ সমস্ত করবো না। এই যেই বললো আর বলেছিল দিদি যে এই মানে সিঞ্জিনি আর কি বলেছিল যে আমি এগুলো তো করবোই না, আর আমি এই সমস্ত দীক্ষা টিক্ষা নিতে পারবো না, আমি এগুলো করতে পারবো না। এই যে সিঞ্জিনি এই কথাটা বলল, তবে থেকে কিন্তু ওর উপর সব কিছু আরও বেশি করে শুরু হলো। রীতিমতো সিঞ্জিনিকে সেদিনকে ওর শাশুড়ি বললো যে দীক্ষা নিতে পারবে না বলে, তখন প্রথমে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিল, তারপরে দিদিকে সেই দিন প্রথমবার ওর শাশুড়ি একটা চড় মারে, বলে যে তুমি যদি না নাও, তোমাকে আমরা যদি মেরেও দিই, তুমি কিন্তু জানো না আমাদের গুরুর ক্ষমতা, দরকার পড়লে আমরা তোমাকে হয়তো মেরেই ফেলবো, তুমি কিচ্ছু করতে পারবে না। মানে এই ধরনের নানান রকম কথাবার্তা আর কি দিদিকে বলতে শুরু করে, বলছে যে আমরা এমন কিছু করে দেবো তোমার মা বাবা হয়তো এখান থেকে তুমি যদি দীক্ষা না নাও তোমার মা বাবার ক্ষতি হয়ে যাবে। দিদির না আর ভালো লাগে না, ও তখন খুব কান্নাকাটি করতো, মনে মনে ভাবতো যে কি এমন করি
আর ততদিনে দিদি এটা বুঝে গেছে যে এই ফ্যামিলির সাথেও খুব বেশি দিন থাকতে পারবে না, এবং এই যে ওর বর, সেও যতটা ভালো দেখিয়েছিল সে আদতেও কিন্তু ততটা ভালো নয়। সে কিন্তু মাঝে সাঝে আসে, দিদির সাথে খুব একটা টাইম স্পেন্ড করে না। তো দিদি লাস্ট টাইম যখন ওর বর আবার এলো, সেদিনকেও আবার বললো যে দেখো আমার এসব ভাল লাগছে না, আমি কিন্তু এবার দিল্লিতে যেতে চাই। তখন ওর বর সেদিনকে প্রথমবার ওকে বললো যে দেখো ওইসব স্কুলের চাকরি বা ওই সমস্ত ভুলে যাও, আমাদের এখানকার বউরা কেউ কোনো চাকরি করে না, তোমাকে আমাদের নিয়মেই চলতে হবে, আমাদের বাড়িতেই থাকতে হবে, আর ওইসব কিছু যা যা করতে তুমি ওগুলো ভুলে যাও, আর বাড়ির লোকের সাথেও সেভাবে সম্পর্ক রাখতে পারবে না, তুমি বাস তোমার গুরু, আমাদের যে গুরু, তোমাকে দীক্ষা নিতে হবে, তুমি মাকে বলেছো যে দীক্ষা নেবে না, তোমাকে সেটা নিতেই হবে, তোমাকে এইভাবেই থাকতে হবে, আর আমার কথা ভুলে যাও, আমি আমার মতন অনেক কাজ করতে হয়, আমাকে বাইরে থাকবো, তুমি এগুলো করতে পারবে না, তোমাকে বাড়িতেই থাকতে হবে। এই প্রথমবার সিঞ্জিনি বুঝতে পারলো যে ব্যাপারটা এতটাও সহজ নয়। এর মাঝখানেও দিদির কাছে ফোন আসতো ওর বাড়ি থেকে, তো দিদি ভাবলো যে এইবার ও বাড়িতে সব জানিয়ে দেবে, সিঞ্জিনি আর কি। তো সিঞ্জিনি যখনই বাড়িতে জানাবে বলে ঠিক করেছে, ও একদিন কি করেছে যে ওর তখন ওর শাশুড়ি বা কেউ আশেপাশে ছিল না, ও জাস্ট একটা ঘরে গিয়ে দরজাটা একটু ভেজিয়ে ফোনটা নিয়েছে। ঠিক সবে মাত্র ওর মার সাথে কথা বলতে যাবে ফোনটা নিয়ে, হঠাৎ করে ওর হাতটা কেউ খপ করে চেপে ধরেছে। পিছনে তাকিয়ে দেখছে ওর শাশুড়ি। ওর শাশুড়ি খুব বাজেভাবে হেসে বলল, কি মনে করেছিলিস? প্রথমবার ও সিঞ্জিনির সাথে তুই তুকারি করে উনি কথা বলেন, বলে তুই কি মনে করেছিস আমাদের নামে সমস্ত কিছু তুই বলে দিবি তোর মা বাবাকে? একটাও তোকে ফোন করতে দেবো না বলে ওই ফোন দিদির হাত থেকে কেড়ে নিয়ে নেয়, এবং উনি বলেন যে দেখ তোর এখানেই জীবন, তোকে এখানেই আমাদের মতন চলতে হবে, তোকে এখান থেকে আমরা বেরোতেও দেবো না, তোকে এবার আমাদের মতোই চলতে হবে। এইবার তো দিদির খুব খারাপ লাগে, দিদি মানে সিঞ্জিনির আর কি খুব খারাপ লাগে। তো সিঞ্জিনি তখন ডিসাইড করে যে না, এইভাবে তো আর না। এই করতে করতে সিঞ্জিনি একদিন মানে আরও নানান কিছু ওর সাথে হয়, অনেক রকমের টর্চার ওকে করা হয়, কখনো খেতে দেয় না, কখনো বলে আজকে নিয়ম আছে তুই খাবি না সারাদিন, কখনো কোনো অদ্ভুত অদ্ভুত রিচুয়ালস করায় সিঞ্জিনিকে দিয়ে, প্রদীপের উপর হাত রেখে সারাক্ষণ বসে থাক, এরকম নানান অদ্ভুত অদ্ভুত কাজ। মেইনলি অমাবস্যার টাইমে একবার তো দিদি দেখেছে যে খুব বাজেভাবে মানে ওরা কিছু কি বলবো খুব বাজে গন্ধ বেরোচ্ছিল, কিছু নোংরা জিনিসপত্র নিয়ে ওরা কিছু একটা করছিল। তো সেই সমস্ত কিছু, এই সমস্ত নানান আজিব আজিব জিনিসপত্র দেখে দিদির আর ভালো লাগে না। আর দিদি মানে সিঞ্জিনি যেটা দিদিকে জানিয়েছে যে কোথাও গিয়ে হয়তো ওদের বাড়িতে কোনো মানে তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক্যাল কিছুও কিন্তু ওরা হয়তো প্র্যাকটিস করতো, সেটা বোঝা যেত। বেশ কিছু জিনিস একদিন দিদি ওই যে গুরুর ঘর, ওইখানে একটা ছোট্ট বাক্স মতন ছিল, একদিন কি মনে হওয়ায় সিঞ্জিনি ওই গুরুর ঘরে যায় এবং ওই বাক্সটা খুলে দেখেছিল যে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস, এবং ও জিজ্ঞেসও করেছিল শাশুড়িকে যেগুলো কি। তো ওর শাশুড়ি যেটা জানায় যে এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে অনেক শক্তি আছে, এগুলো দিয়েই আমরা অনেক কিছু করতে পারি, আমরা গুরুর দীক্ষিত, আমাদের গুরুর প্রচুর শক্তি, এরকম নানান কথা ওকে বলে, এবং ওকে সবসময় ভয় ভয় রাখতো যে তুই যদি কথা না শুনিস তোর মা বাবার ক্ষতি করে দেবো। তো এই সমস্ত দেখতে দেখতে একটা টাইম পরে আর ওকে মাঝে মাঝেই খেতে দিত না। এবার খাওয়া দাওয়ার উপরেও একটা মানে ও যেহেতু ওই যা যা বলেছিল সবসময় করতে চাইতো না বা দীক্ষা নিতে চাইতো না, সেইগুলোর জন্য আরও ওর ওপর টর্চার শুরু করলো যাতে ও এবার নিয়ে নেয়। তো দেখতে দেখতে সিঞ্জিনির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওই যে বলেছিলাম ও ছোটোর থেকেই দুর্গা মায়ের খুব ভক্ত ছিল, খুব কাঁদছিল যে মা দুর্গা আমাকে রক্ষা করো। একদিন ও ওই লুকিয়ে, সেদিনকে ওরা কোনো কাজে হয়তো বাড়িতে একটু মানে ফাঁকা ছিল, ওর শাশুড়িও সে সময় ছিল না, রাত্রিবেলা ওই ঘরটাতে শুয়েছিল, ওর একটা ঘর ছিল ওখানে ও থাকতো। তো ওর আর এই যে বললাম ওর বর কিন্তু ওর সঙ্গে সেরকমভাবে বিয়ের পরে থাকেই নি, অর্ধেক টাইমই সে তার কাজে থাকতো, আর যেদিনও বা বাড়িতে আসতো রিচুয়ালস এই সেইয়ের নামে ওর সঙ্গে সেভাবে কিন্তু ওর বর সংসার করতো না। এবার আর একটা ওদের বাড়ির মতো অনেক কিছু ঘরটার ছিল যেগুলো দিদি সব জায়গায় তো সেভাবে বুঝতে পারতো না, ওকে সব জায়গায় যেতেও দেওয়া হতো না। একদিন দিদি লক্ষ্য করে ওর বর ওই বাড়িরই কোনো একটা ঘরের দিকে রাত্রিবেলা যাচ্ছে, এবং যেটা দেখতে পায় যে ওর বর কোনো একটা ঘরে ঢুকে গেল। এই অবধি দিদি দেখেছিল, তার 2-4 দিন পরে মানে সিঞ্জিনি দেখেছিল, এবং তার 2-4 দিন পরে সিঞ্জিনি যেটা দেখে যে ওই ঘরের মধ্যে একটা কোনো বউ থাকে যে সিঞ্জিনিরই বয়সের হবে, এবং
পরে সিঞ্জিনি কোনোভাবে জানতে পারে যে ওটা অ্যাকচুয়ালি ওই ছেলেটির আগের বউ, এবং এই সিঞ্জিনিকেও ওরা যে এনেছিল বিয়ে করে, ওকে দীক্ষা দিয়ে ওর ওপর কিছু এমন করা হবে যাতে হয়তো ওদের একটা কোনো বড় মানে কিছু একটা কাজ হয়ে যাবে আর কি, এরম কিছু হয়তো ব্যাপার ছিল। সেটা সিঞ্জিনি খুব স্পষ্ট বোঝেনি, সেটা আরও অনেকে ছিল ওর বাড়িতে, সেখান থেকে ও কিছু কথাবার্তা বলে। আর ওদের ওখানে অনেক সময় অনেক আত্মীয়ও আসতো, কিন্তু ওরা না কেউ সিঞ্জিনির দিক মানে ওরা হয়তো সব জানতো, কিন্তু ওরা কেউ সিঞ্জিনিকে কোনো হেল্প করতে পারেনি। তো এই করতে করতে সিঞ্জিনি মা দুর্গাকে ডাকতে ডাকতে একদিন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে এবারে আমাকে এখান থেকে বেরোতেই হবে। আর যখন থেকে এটা জানতে পারলো যে ওর বরের আগে একটা বিয়ে হয়েছিল, তার একটা বউ রয়েছে এবং তার একটা ছেলেও রয়েছে, তখন কিন্তু সিঞ্জিনি ডিসাইড করে এই জায়গা থেকে আমি বেরোবো। এবার একদিন মা দুর্গার ছবিটাও হাতে নেয়, এবং সেই দিন প্রথম মা দুর্গাকে প্রণাম করে দিদি ডিসাইড করে যে আমি এখান থেকে বেরোবো। এবং ওর একটা ভয় ছিল যে ও যদি বেরিয়ে আসে ওর মা বাবার ওরা ক্ষতি করতে পারে, আর এটা হয়েও ছিল। একদিন জোর করে দিদি মানে পাত্তা না দিয়ে ফোন করতে যাচ্ছিল, আর ফোন যখনই করতে যাবে শাশুড়ি সেদিন বলেছিল যে তুই আমাদের কথা বিশ্বাস করছিস না তো, তুই দেখ তুই আজকে কালকেই তোর কাছে একটা কি খবর আসে। এবং পরের দিন সকালে খবর আসে যে সিঞ্জিনির যে মা সে নাকি হঠাৎ করেই বাথরুমে পড়ে যায় তার আগের দিন রাতে, এবং তার বেশ খানিকটা চোট পায়। এই জিনিসটা দেখার পরে সিঞ্জিনি আরও ভয় পেয়ে যায়। তো কি করবে না বুঝতে না পেরে একদিন দুর্গা মায়ের ছবি হাতে নিয়ে কোনো রকমে ওর কাছে যেটুকু টাকা ছিল আর কি ওর বিয়ের সময় পাওয়া, ওটাও আর শাশুড়িকে দেয়নি, কি ওর কাছেই ছিল, ওই টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে একদিন ও বেরিয়ে আসে। এবং সেদিনকে যে ও বেরিয়ে আসে সেটা ছিল একটু রাতের দিকে, আর ওর বেরিয়ে আসাটা কোনোভাবে ওরা খেয়াল করেনি, ওর বাড়ির লোক বা ওরা হয়তো কোনোভাবে ব্যস্ত ছিল বা কিছু। ওর খুব লুকিয়ে খুব সন্তর্পণে বেরিয়ে প্রথম যায় ওখানেই বিহারে একটা মন্দিরে, এবং সেই মন্দিরে পুরোহিতের কাছে গিয়ে সমস্তটা সে জানায় যে দেখুন এরম ব্যাপার। তখন পুরোহিত ওকে বলে যে দেখো ওদের যে ফ্যামিলি, ওদের এগেনস্টে তুমি পুলিশে বা কোথাও গিয়ে কিচ্ছু করতে পারবে না, ওদের সত্যি একটা বাজে শক্তির ওরা উপাসনা করে। তো তুমি যেটা করো তুমি এখান থেকে পালিয়ে যাও এই মুহূর্তে, আর কারোর সঙ্গে কোনো যোগাযোগ রেখো না। দিয়ে ওই পুরোহিতই সাহায্য করেছিল ওকে ট্রেনে করে কলকাতার টিকিট কেটে কলকাতায় পাঠিয়ে দেওয়া। এবং ওই কলকাতায় এসে ওই পুরোহিতেরই মানে যিনি আর কি ওকে পাঠিয়েছিলেন তার জানাশোনা লোকজন যারা ছিল তারাই ওকে মানে তখন আর কি দিদির কাছে না ছিল কোনো সার্টিফিকেটস, না ছিল কিছু, এবং ও ভয় বাড়িতেও যোগাযোগ করতে পারেনি। ও এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ওরা যদি বাড়ির লোকের সাথে যোগাযোগ করে বা ওরা যদি কোনো ক্ষতি করে, ও কোনো রকম ওখান থেকে বেরিয়ে এসে ওই পুরোহিতের মানে ওনার মাধ্যমেই কিছুদিন থেকে কাজকর্ম শুরু করেছিল। এবং সেই সূত্রেই কিন্তু ও এই দিদির কাছে দিদির বাড়িতে আর কি এই পরিচারিকার কাজটা পায়। তো সেই শুনে ওর দিদি তখন বলে যে ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার মা বাবার সাথে যোগাযোগ করো এবং দিল্লিতে ফিরে যাও। তো ওই দিদি তখন ওকে দিল্লিতে আর কি ফেরার ব্যবস্থা করে দেয়, এবং তারপরে ও বর্তমানে সিঞ্জিনি আর কি ওর মা বাবার কাছে পৌঁছায়, এবং ওরাও অনেক কিছু করে যাতে মানে ঠাকুর পুজো টুজো করে যাতে ওদের আর কেউ কোনো ক্ষতি না করতে পারে। এবং দিদি মানে সিঞ্জিনি ফাইনালি বাড়ি ফিরে এবারে একটা ভালো স্কুলে, এবং দিদিরই আর একটা মানে পরিচিতের সূত্রে রেফারেন্স করে ওকে আর একটা স্কুলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। আর সিঞ্জিনি তো খুবই মেধাবী ছাত্রী ছিলেন, তো আবার বেরিয়ে এসে এখন খুব ভালোভাবে আর কি ওই স্কুলে চাকরি করছেন। তো এই হচ্ছে আজকের ঘটনাটা ছিল। মানে আমরা রাস্তাঘাটে অনেকের সাথে এরকম ঘটনা আগেও আমি আপনাদের শেয়ার করেছি যে কার যে মনে কি থাকে কেউ বলতে পারে না। তো সিঞ্জিনির সাথে ওরকম ঘটনা ঘটে গিয়েছিল, ওরা ভেবেছিল যে খুব ভালো ছেলে হয়তো, কিন্তু আদতেও সে সেরকম কিছু পায়নি। তো যাই হোক, সিঞ্জিনি এখন বর্তমানে ভালোই আছে, দিদির সাথে যোগাযোগও আছে, এবং ও এখন একটা ভালো স্কুলে চাকরিও করছে। আর তারপর থেকে ছেলেটার সাথেও ওর আর কখনো দেখাও হয়নি আর যোগাযোগও হয়নি। আর ওই রেজিস্ট্রি ম্যারেজ বলেছিল, ওই রেজিস্ট্রিটাও যে কতটা সঠিক ছিল জানা নেই, কারণ ছেলেটির তো অলরেডি আগে একটা বিয়ে হয়েই গিয়েছিল। তো দিদিরা কোনো কিছু নিয়েই আর কিছু করেনি, সব কিছু গুছিয়ে এখনও আবার একটা স্কুলে চাকরি করছে, এবং ওরা বাড়ি থেকে আবার ওর বিয়ের ব্যবস্থাও হয়তো করবে। তো এই হলো আজকের ঘটনা। আপনাদেরও যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ঘটনাটা সবার সাথে শেয়ার করবেন। আর সব সময় না
ওই যেটা বললাম আর কি, যেখানেই পজিটিভিটি তো একটা খুবই প্রয়োজন, সবসময় ভগবানের সাথে কানেক্টেড থাকবেন। আর যাই হোক, বিয়ে হোক বা কোনো কাজের সূত্রে কোথাও যান, যে কোনো নতুন মানুষের সাথে আলাপ হলে আগে অন্তত তার ব্যাপারে ভালো করে জেনে নেবেন, তবেই কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেবেন। না হলে কিন্তু অনেক সময় আমাদের জন্য অনেক বিপদ অপেক্ষা করে থাকে। সিঞ্জিনির ঘটনাও সেরকম। এখন সত্যি ওই ফ্যামিলির কোনো প্রবলেম ছিল, সত্যি ওই গুরুর কোনো ক্ষমতা ছিল কি না, কী ছিল কিছুই আমরা জানি না, কিন্তু হয়তো এমন কিছু ছিল যেটা সিঞ্জিনির জন্য খুবই খারাপ হতে পারত। ওর মা দুর্গাই ওকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ অনেক কিছু ঘটনা থাকে যার হয়তো কোনো ব্যাখ্যা হয় না আদতেও কী হতো ওদের ফ্যামিলিতে, কেন ওইরকম একজন গুরুদেব ছিলেন, কেনই বা ওরা পুজো আচ্ছা করতো না, হয়তো কোনো নেগেটিভ এনার্জির উপাসনা ওরা করতো। তো ঠিক আছে, যে যেটা করতো অবশ্যই উপরে ঈশ্বর আছেন। আর বিপদে সবসময় মাথা ঠান্ডা রাখবেন আর ঈশ্বরকে ডাকবেন, তবে অবশ্যই পথ পাবেন। আর মুখ বুজে কোনো নেগেটিভ জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই। তো এইভাবেই আপনারা চলবেন। আজকের ঘটনা এই পর্যন্ত। আবার আসবো কোনো নতুন ঘটনা নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ ঘটনাটা শোনার জন্য। তো আবার ফিরে আসবো অন্য ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।